রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না। আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অভিষেক হলো, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায়, যতটা লাঞ্ছিত হওয়া যায়, ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুজে সহ্য করলেন। বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো, তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো, অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন। এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন, তাকে তো বিদেশে যেতে দেওয়া হলোই না, বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি। তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা, অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন, তার নিকট দেখা করবেন, বঙ্গভবনে যারা যাবেন, সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস ছিল। এটাকে উইথড্র করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন। এই জিনিসগুলো কেন হলো, কি কারণে হলো এবং রাষ্ট্রপতি চুপ্পুর দোষ কি? আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের, শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন। তো এটা তো সবাই জানে। তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো, রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা যখন করা হলো না, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন তাহলে ব্যক্তি জনাব শাহাবুদ্দিন চুপ্পু নয়, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা, এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কার্পণ্য করি, তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদ নজির তৈরি হলো, এটি আগামীতে চলতে থাকবে। সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে প্রবলভাবে হলো। রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয়, সেখানে রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি, তিনি মঞ্চে উঠবেন, বাকি সবাই থাকবেন। এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয়, তাহলে এটার অন্তর্নিহিত সত্য কি? প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন। তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন, উপদেষ্টা, তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না। এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন, বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরো রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে, যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট, তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতিবেদন দাখিল করেন। তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর, ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান, সেখানে তাকে দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান, অথবা সমাবর্তনে কে অতিথি হবেন সেটা অনেক ক্ষেত্রে তিনি বলে দেন, অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন। কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হলো রাষ্ট্রপতির। আমাদের দেশে গত 15 মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহ্যারেন্ট পাওয়ার, বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিবেন, সেটি হয়নি।
দ্বিতীয়ত হলো যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান। তো যেখানে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন, তিনি উপস্থিত হবেন, এটাই স্বাভাবিক। এ সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি, বাধা তৈরি করা হয়েছে। আমাদের দেশে প্রতি বছর 16 ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকল বাহিনীগুলোর প্যারেড প্রদর্শন করা হয়, সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন, তিনি সালাম গ্রহণ করেন। গত 2 বছরে সেটি করা হয়নি। সবাই ধরে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না। ইউনূস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না, তিনি দর্শক সারিতে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এটা দেখতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিরক্তিকর। ফলে এই জিনিসগুলো হয়নি। আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইউনূসের জমানা, আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সবকিছু হতো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো সবকিছু হবে, এটাই স্বাভাবিক। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে এবং যত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে। এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে, পত্র যাবে, দলিল যাবে, দস্তাবেজ যাবে, তিনি কোনো রকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন। এটা যখন স্বাভাবিক, ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নহবত আবার বেজে উঠল। বঙ্গভবনের যে আলোক উজ্জ্বল যে বর্ণচ্ছটা, সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সারা বাংলাদেশে আভা বিতরণ করলো। আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে। আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরো অনেক কারণে গুরুত্বপূর্ণ। তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং তার বাবা বাংলাদেশের খুব নামকরা একজন বিচারপতি ছিলেন, জাস্টিস আব্দুর রহমান চৌধুরী। আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার। আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন আছে, মানে আমি আগে খুব অ্যাক্টিভ ছিলাম, এখন অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু যখন আমি কলেজে পড়তাম তখন সেই সংগঠনটির সঙ্গে আমি খুব যাকে বলা হয় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, টানা 6-7 বছর। সেই সংগঠনটির নাম হলো তমুদ্দুন মজলিস। তো জাস্টিস আব্দুর রহমান চৌধুরী তিনি এই তমুদ্দুন মজলিসের একজন মেন্টর ছিলেন। আর তিনি যখন ছাত্র ছিলেন তখন সেই 50-এর দশকে প্রিন্সিপাল আবুল কাসেমের জমানাতে তিনি আমারই মতো একজন কর্মী ছিলেন তমুদ্দুন মজলিসের, এবং সেই কথা বলে তিনি গর্ব অনুভব করতেন। তো তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি আইনজীবী হিসেবে খুবই প্রমিনেন্ট ছিলেন, বিচারপতি রূপে খুবই প্রমিনেন্ট ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন। 52 ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুরও নেতা ছিলেন। খুব উঁচু বংশের লোক, গায়ের রং, চেহারা সুরত দেখলেই আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন। তো সেই ভদ্রলোকের সন্তান এখন বাংলাদেশের প্রধান বিচারপতির ছেলে বিচারপতি। তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক, এটা দ্বিতীয় প্রজন্ম। তার বাবা প্রথম প্রজন্ম, তিনি দ্বিতীয় প্রজন্ম। আর অন্য একটা বক্তব্যে তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে এটি তিনি তৃতীয় প্রজন্ম। সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন, তিনি বিচারপতি হননি কিন্তু আইনজীবী ছিলেন। তো তৃতীয় প্রজন্মের আইনজীবী আর দ্বিতীয় প্রজন্মের বিচারপতি। আর মাশাআল্লাহ তার যে চেহারা ছিল তার বাবার মতোই অসম্ভব সুন্দর। এবং আমার মানে আরো ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের, বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ বড় ভাই। তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে, এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত 16-17 মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন বঙ্গভবন কেন্দ্রিক
কোর্স অফ অ্যাকশন এটি রীতিমতো উল্টে গেল। আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি, যেখানে মেহমানে আজিম, মেন্টর, প্রধান ব্যক্তি, রাষ্ট্রের কর্তা ব্যক্তি, এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হলেন। যথারীতি তিনি শপথ বাক্য পাঠ করলেন। তিনি সম্মুখ সারিতে, দর্শক সারিতে বসে রইলেন। যখন জাতীয় সঙ্গীত হলো, মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকল গুলো হলো, সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেসে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন। আর একজন অনুগত প্রধান উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হল? তিনি এখানে কেন গেলেন? না গেলে কি হতো? বা তিনি এখানে কেন গেলেন? এই প্রশ্নের জবাবের উপরে আগামী 2 মাস 2.5 মাসের রাজনীতির যে ভবিষ্যৎ এটা নির্ভর করবে। দ্বিতীয়ত হলো যে জনাব শাহাবুদ্দিন চুপ, তার মধ্যে যে দৃঢ়তা দেখা গেল, তিনি পুরো অনুষ্ঠানে যেভাবে মুসকি মুসকি হাসছিলেন, ফলে এটাকে একটা নেহায়েত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে, দ্বিতীয়বার ঘটবে না এরকম মনে হয়নি। মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন। এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে, যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উৎসরিত করছিল, ফোয়ারা রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল, ওখানে যারা মেহমান ছিলেন, উপস্থিত ছিলেন, সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা, সেই ক্ষমতা নড়াচড়া করছে। বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র, চোখের মানচিত্র, মুখের মানচিত্র, অভিব্যক্তি সবকিছুর মধ্যে একটা নতুন আভা আমি দেখতে পেয়েছি সেই অনুষ্ঠানে। যারা সামরিক কর্মকর্তা ছিলেন, বেসামরিক কর্মকর্তা ছিলেন, যারা আর্দারিলি ছিলেন, মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে। হঠাৎ করে এটা কেন হলো? এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে? এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে? সামনে একটা ইলেকশন আসছে, সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আরো কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা শেষ, এই কারণে? নাকি অন্য কিছু যা কিনা আরো গভীর, যা কিনা আরো সুদূর প্রসার? আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 দিন হলো বাংলাদেশে এসেছেন। বিএনপির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে তিনি সকল আশা আকাঙ্ক্ষার একেবারে সর্বশেষ ভরসা স্থল। তাকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী তাদের আশা আকাঙ্ক্ষা আকাশচুম্বী এবং তার কাছে বিএনপির লোকজন ম্যাজিক্যাল জাদুকরী কিছু আশা করছে যে তিনি এলে দল সুসংগঠিত হবে, তিনি এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তার কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি ভারসাম্য তৈরি হবে। এমনকি তার যারা বিরোধী পক্ষ আওয়ামী লীগ, তারাও মনে করছে যে তারেক রহমান সাহেব এলে আওয়ামী লীগের জন্য ভালো হবে। অন্যদিকে তার যারা প্রতিপক্ষ জামাত, তারা মনে করছে যে না, তারেক রহমান সাহেব এসছেন, তো সেক্ষেত্রে এখন সে আনে লড়াই হবে, এরকম একটি অবস্থা। দ্বিতীয়ত আমাদের যে প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের মেধাবী যারা লোকজন রয়েছেন, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রায় সবাই চমকিত হয়েছেন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার একেবারে হঠাৎ সিদ্ধান্ত। তিনি যেভাবে নাটকীয় কায়দায় ঘোষণা করলেন যে তিনি 25শে ডিসেম্বর তারিখে বাংলাদেশে আসবেন, তখন 99.99% লোক তারা সবাই বলেছেন যা না, শেষ পর্যন্ত আসবে না, এর মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, যে কোনো একটা অবস্থা তৈরি হবে, তারপর উনি আসা বাদ দিবেন।
বিশেষ করে হাদির নির্মম হত্যাকাণ্ড যখন ঘটলো এবং তারপরে যখন পরিবেশ পরিস্থিতি আরো উত্তাল হয়ে পড়লো, সবাই মনে করলো যে তিনি হয়তো আসবেন না। আবার তিনি যখন জিদ ধরলেন যে না তিনি আসবেনই, তখন অনেকে আশঙ্কা করলো যে হাদির মতো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে, এবং লোকজন বলা শুরু করলো টার্গেট কে হতে পারে। একেবারে কয়েকজনের নামই বলে দেওয়া হলো যে এই লোক পরবর্তী টার্গেটে তাদেরকে আততায়ীরা হত্যা করবে, আর হত্যা করার পর সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে, তারপর তারেক রহমান সাহেব আসবেন না। কিন্তু তিনি এলেন এবং বিরচিত নায়কোচিত কায়দায় এলেন। তার দলের যারা লোকজন আছে তারা তাকে বরণ করে নিল ঐতিহাসিক সংবর্ধনার মাধ্যমে। তিনি ফিরলেন কৃতজ্ঞ চিত্তে 17 বছর পর দেশের মাটিতে পৌঁছে যতটুকু আবেগ দেখানো দরকার, যতটুকু ভদ্রতা দেখানো দরকার, কৃতজ্ঞতা দেখানো দরকার, বিনয় দেখানো দরকার, এখনো পর্যন্ত তার কোনো ঘাটতি আমরা দেখিনি। তার হাঁটা চলার মধ্যে বিনয়ী ভাব, চাহনিতে নম্রতা, ভদ্রতা এবং কৃতজ্ঞতা, এবং একই সঙ্গে তিনি কথা কম বলেন। এই সময়টাতে ভীষণ রকম কথা কম বলেন, সুন্দর করে হাসেন, এবং দলীয় যারা নেতাকর্মী তাদের সঙ্গে সহজতে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন। এর বাইরে যেটা হয়েছে সেটা হলো যে তিনি কারো সমালোচনা করেননি। নিজের যে রিগ্রেট, সেই রিগ্রেট তিনি প্রদর্শন করেননি, কারো বিরুদ্ধে বিষোদ্গার করেননি, কাউকে গালিগালাজ করেননি, প্রতিহিংসা তিনি চরিতার্থ করেননি। এটা ইতিবাচক দিক। সেও এই যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিক নিয়ে, ইতিবাচক বিষয়াদি নিয়ে, কর্মকাণ্ড নিয়ে গত 5 দিন ধরে তিনি কি করেছেন। ভোটার হয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, নির্বাচনের যে মনোনয়ন 2টো আসনে দাখিল করেছেন, বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেই কার্যালয়ে তিনি অফিস করেছেন, বিএনপির পল্টনের যেটা অফিস সেই অফিসে তিনি এসেছেন, জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তারপর ওসমান হাদির যে কবর হয়েছে সেটি জিয়ারত করেছেন, তার পিতার কবর জিয়ারত করেছেন, সাভারে গিয়েছেন, জাতীয় স্মৃতিসৌধে, তার শ্বশুর বাড়িতে গিয়েছেন। তো এই সকল কাজগুলো করেছেন। তারপর তার যে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা সেগুলোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং ইতিমধ্যে যে কাজটি করেছেন, তিনি লন্ডনে থাকা অবস্থাতেই তার দলের যে বাদবাকি নমিনেশন ছিল সেগুলো ঘোষণা করেছেন। দলের যে সকল লোকজন যাদের সঙ্গে তারা জোট করবেন এই সিদ্ধান্ত তিনি দেশের মাটিতে পা রাখার আগেই দিয়ে দিয়েছেন। যেমন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুরু, জুনায়েদ সাকি, তারপর ববি হাজ্জাজ, এদেরকে অন্তর্ভুক্ত করা, এদের সঙ্গে ঐক্য জোট করা, রাশেদকে, নুরুল হক নুরুর যে সেক্রেটারি তাকে দলে ঢুকানো, ইত্যাদি নানা রকম, রেদওয়ান আহমেদ এলডিপির সাধারণ সম্পাদক তাকে বিএনপিতে যাকে বলা যোগদান, কারণ এই কাজগুলো যেগুলো স্পর্শকাতর, বিতর্ক হতে পারে, তার বর্তমানে এই জিনিসগুলো হলে হয়তো অনেকে বিতর্ক করতো, কিন্তু এই কাজগুলো তিনি বাংলাদেশে পা রাখার আগেই এই কাজগুলো করে ফেলেছেন। তো কাজেই এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে তার প্রায় সব কর্মকাণ্ডই যুক্তিযুক্ত, সায়েন্টিফিক এবং যাকে বলা হয় নিয়মতান্ত্রিক, নিয়মের মধ্যে থেকে তিনি এই কাজগুলো করেছেন। এখন প্রশ্ন হলো যে তিনি এই যে সামনের যে দিনগুলো বা যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তার এই নিয়মতান্ত্রিকতা, তার ধারাবাহিকতা, তার এই ভদ্রতা সবকিছু মিলিয়ে তিনি কি কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, বিজয়ী হতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। এখানে একটা কথা বলতে হয়, আপনি যদি বিএনপির অতীত ইতিহাস দেখেন তাহলে বিএনপিকে বলতে হবে সৌভাগ্যের বরপুত্র। তারা যে কয়বার ক্ষমতা এসেছে নিয়তি তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে, এবং সেই ক্ষমতাগুলো যে কয়বারই আসছে তারা কখনো কল্পনা করেনি তারা ক্ষমতায় আসবে, আউট অফ দেয়ার ইমাজিনেশন। কিন্তু যে কয়বারই আবার তারা চিন্তা করেছে তাদের ক্ষমতা আসা উচিত, তারা ক্ষমতায় আসবে, বা তারা চেষ্টা করেছে
প্রায় সব ক্ষেত্রে তারা নিয়তির হাতে পরাজিত হয়েছে। যেমন ধরুন ৭৫-এর ১৫ই আগস্টের পর যে ঘটনাপুঞ্জি, পুরো নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত জিয়াউর রহমান সাহেব স্বপ্নেও কল্পনা করেননি হি ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অব দ্য বাংলাদেশ, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। কিন্তু নিয়তি, সৌভাগ্য তাকে এমন ভাবে করে দিয়েছে যে পুরো বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করতে পারেনি তিনি সেটা হয়ে গেছেন। আবার তার শহীদ হওয়া, মৃত্যু হওয়া, এটাও মানুষ কল্পনা করতে পারেনি, কিন্তু সেই ঘটনাগুলো ঘটে গেছে। পরবর্তীতে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, জাস্টিস সত্তার ক্ষমতায় এলেন। বিএনপি যেটা কল্পনা করতে পারেনি যে জাস্টিস সত্তার যেভাবে ক্ষমতায় এসছেন, সেই ক্ষমতা থেকে তাকে বিচ্যুত করে একটি সামরিক শাসন জারি করা হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হবে, বেগম জিয়ার প্রতি যে স্টিম রোলার চালানো হবে, এটা আউট অফ দেয়ার ইমাজিনেশন। তাহলে দেখুন, তারা যেটা কল্পনা করেনি সেটি তাদের জীবনে ঘটেছে, আর তারা যেটা আশা করেনি সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে দিয়েছে। ৯১ সনে তারা আশা করেনি ক্ষমতায় আসবে, কিন্তু ৯৬ সনে তাদের ক্ষমতায় না আসার কোনো কারণ ছিল না। এর কারণ হলো ৯১ থেকে ৯৬ এই সময়কালীনে তারা অসাধারণ সুন্দর একটি সরকার ব্যবস্থা চালু করেছিল। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গভর্নমেন্ট ৯১ থেকে ৯৬ বেগম জিয়ার নেতৃত্বে। তো সেক্ষেত্রে ভোট এর পর তারা আবার নির্বাচিত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেখানে আওয়ামী লীগ চলে এলো। আবার আওয়ামী লীগ কিন্তু ৯৬ থেকে ২০০১ পর্যন্ত অসাধারণ ভালো কাজ করেছিল। ৯১ থেকে ৯৬ বেগম জিয়া যে কাজ করেছিলেন তার সাথে অনেক অনেক ভালো কাজ করেছিলেন শেখ হাসিনা। ফলে কি হলো, ২০০১ সনের নির্বাচনে শেখ হাসিনার পরাজয় হবে এটা বিএনপি কল্পনাই করতে পারেনি। কিন্তু পর্দার আড়ালে কিছু খেলাধুলা, বিভিন্ন আন্তর্জাতিক চক্র, দেশি বিদেশি আমলাতন্ত্র, এই যে পলিসি, এই পলিসিগুলো বিএনপির অজান্তেই এমনভাবে হয়েছে যে সৌভাগ্য বিএনপির পায়ের কাছে এসে ধরা দিয়েছে। ২০০১ সনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা ক্ষমতা চালানোর পরে তারা কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছিল, মেটিকুলাস ডিজাইন করেছিল, তারা ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। বিভিন্ন সময়টাতে তারা যে চেষ্টা চরিত করেছে ক্ষমতা আসার জন্য, এবং তারা যেভাবে ক্ষমতা আসার বাগান সাজিয়েছিল 100% সব ক্ষেত্রে তারা পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, দুর্ভোগ এবং দুর্দশার কবলে পড়েছে। এই হলো ইতিহাস। তাহলে আমরা যদি একটা ক্যালকুলেশনে আসি, আপনি দেখবেন যে নিয়তি এমন একটা ব্যাপার, আপনার জীবনে সেই ঘটনাই বারবার ঘটবে। এর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনার জীবনে কখনোই ঘটেনি, সেটা ভবিষ্যতেও ঘটবে না। তো বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা হলো তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয়, এই অপরচুনিটি, এবং সেই অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়েছে, এটা বিএনপির লোকজন বুঝতে পারে না, কিন্তু ক্ষমতা তারা পেয়ে গেছে যেই কয়বারই। আবার বিএনপি যেই কয়বারই খুব কনফিডেন্স লেভেল হাইতে ছিল, বিএনপির কনফিডেন্স লেভেল, তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, কলা কৌশল করেছিল, চেষ্টা তদবির করেছিল, একটি বারও তারা ক্ষমতায় আসতে পারেনি। বোঝার চেষ্টা করেন। তো সেই দিক থেকে যে বর্তমান যে সময়টি, এই সময়টি বিএনপির যে ইতিহাস, সেই ইতিহাসের উল্টো। অর্থাৎ এখন সারা বাংলাদেশ ডিক্লেয়ার হয়ে গেছে বিএনপি ক্ষমতায় আসছে, এটা বিএনপির সাথে মানায় না। বিএনপি যেটা হয় কেউ কল্পনা করতে পারবে না বিএনপি চলে আসবে। তো বিএনপি যখন ডিক্লেয়ার করা হচ্ছে যে কোনোভাবে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা বিএনপির অতীত ইতিহাসের সঙ্গে মিলে না। ২ নম্বর হলো যে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এই যে দুটো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে, এই পোর্ট্রেটের সঙ্গে বিএনপির যে ইতিহাস মিলে না, এবং সেই ইতিহাসকে অতিক্রম করাটাই তারেক রহমান সাহেবের চ্যালেঞ্জ, এবং দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান। অর্থাৎ এইবার যদি বিএনপি বিজয়ী হয়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান সাহেব। এখন তিনি কি সেই ম্যাজিক দেখাতে পারবেন?
এই যে গত 5 দিন তিনি আসলে যে কাজকর্মগুলো করেছেন, সেই কাজকর্মগুলোর মধ্যে ম্যাজিক্যাল কিছু ছিল কিনা, যেটা আপনাকে আমাকে আশ্চর্য করে দিয়েছে। আমরা আশা করিনি তার কাছ থেকে, কিন্তু তিনি সেই কাজগুলো করেছেন খুব দৃষ্টি নন্দন এবং সারপ্রাইজিং, ভীষণ রকম সারপ্রাইজিং, আউট অফ ইমাজিনেশন। রাজনীতির প্রতিপক্ষের জন্য, রাজনৈতিক দলের জন্য প্রত্যেকটা ব্যাপার, এনি ডিসিশন, এটা আপনারা চিন্তা করুন। আমি এই বিষয়গুলোতে ইন ডিটেলস বলবো না, আমি শুধুমাত্র যে এটা বিএনপি যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা বলার চেষ্টা করছি। এরপরে যে ঘটনাটা হলো তা হলো বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে আছে, তারা সবাই ঘরের শত্রু, বিভীষণ। আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ কিছু জানে না, কিন্তু জামাত যেহেতু দীর্ঘদিন বিএনপির সাথে চলাফেরা করছে, একসাথে দল করেছে, ফলে বিএনপি কি করতে পারে সব জামাতের মুখস্থ। বিএনপির যত ইতিবাচক জিনিস আছে তাও মুখস্থ, বিএনপির যত নেতিবাচক দিক আছে, এমনকি তাদের পার্সোনাল লাইফ, তাদের সহায় সম্পত্তি, বিএনপির কোন লোকটির কতটুকু বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, মেধা আছে, এটা জামাতের লোকজনের রীতিমতো মুখস্থ। কাজেই এই যে ঘরের শত্রু বিভীষণ, তারা এখন বিগড়ে গেছে এবং বিএনপিকে পরাজিত করে কৌশলে তাদেরই বন্ধু, তাদেরই একসময়, যেটা তারেক রহমান সাহেব জামাতকে বলতেন যে আমরা একই মায়ের পেটের জড়োয়া ভাই, একই মাতৃগর্ভে জন্মে নেওয়া দুজন সন্তান, ভাই, আপন ভাই। তো সেক্ষেত্রে মানে সেই জামাত বিএনপির দুর্বলতা জানে, তারেক রহমান সাহেবের দুর্বলতা জানেন। এই কয়দিন আগে তো লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসছেন, নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে আসছেন জামাতের আমির। তো কাজেই প্রতিপক্ষ অন্য যে কোনো সময়ের চাইতে এই মুহূর্তে বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ। এর কারণ হলো বিএনপির সকল দুর্বলতা, সক্ষমতা প্রতিপক্ষ জানে। আর বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং তারেক রহমান সাহেবের জন্য আরো ভয়ঙ্কর, বিএনপির জন্য ভয়ঙ্কর হলো বিএনপি জামাত সম্পর্কে তেমন কিছুই জানে না, তেমন কিছু জানে না। তারা মনে করে যে আমরা জামাতকে প্রতিষ্ঠা করেছি, এই আমাদের দয়ার পাত্র। আপনি যখনই কাউকে তাচ্ছিল্য করবেন এবং সেই তাচ্ছিল্যের ব্যক্তি যদি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, আপনি ধরে নেবেন যে আপনার প্রাথমিক পরাজয় হয়ে গেছে। আপনি যাকে তাচ্ছিল্য করবেন সেটা আপনার বাড়ির কাজের লোক হোক বা যে হোক, এই তাচ্ছিল্যের সঙ্গে সঙ্গে সে যখনই আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে, আপনি তার কাছে পরাজিত হবেন। এটাই ইতিহাসের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আপনি চিন্তা করুন, কারো দারোয়ান, কারো পিয়ন, আপনি হুমায়ুন আহমেদের অয়ময় নাটক দেখেছেন, মির্জা সাহেবের বাড়িতে কাজ করতেন এক লোক, আবুল হায়াত। তো তিনি সেই মির্জা সাহেবের জমিদারি কিনে নিলেন। এর কারণ হলো মির্জা সাহেবের সকল দুর্বলতা আবুল হায়াত জানতেন, ফলে তিনি কৌশলে তার সেই পরিবারে অশান্তি তৈরি করলেন, তার ট্রেজারিকে দুর্বল করে দিলেন এবং নিলামে জমিদারি কিনে নিলেন। এটাই নিয়ম। একেবারে সাম্প্রতিক, দূরে না গিয়ে, নাটকে না গিয়ে বাস্তবে বলি, আমাদের দক্ষিণবঙ্গের রাজনীতিতে জনাব আনোয়ার হোসেন মঞ্জু, ইত্তেফাকের মালিক, কিংবদন্তি, এত মেধাবী এবং এত অভিজাত, তার সমপর্যায়ের বাংলাদেশের দ্বিতীয় কোনো পরিবার নেই। তিনি কেবল ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে নন। 25 বছর বয়সে বাংলাদেশ নয়, এশিয়ার সবচেয়ে নামকরা পত্রিকা ইত্তেফাক 60-এর দশক থেকে 70-এর দশক, 80-এর দশক পর্যন্ত এশিয়ার মধ্যে সবচেয়ে নামকরা ওয়েল সার্কুলেটেড পত্রিকা ছিল। সম্মানিত, কমার্শিয়ালি ভায়াবল, প্রভাবশালী সেই পত্রিকার সম্পাদক ছিলেন 25 বছর বয়সে। এবং সেই 25 বছর বয়সে তিনি প্রেস ক্লাবের সভাপতি অথবা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কোনটার একটা যিনি তিনি ছিলেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। এরশাদ সরকারের পুরো জমানাটাতে তিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন। 7 থেকে 8 বার এমপি ছিলেন। রাজনীতিতে বন্ধু বৎসল থেকে শুরু করে তার সততা
এবং এলাকাতে তার যে কন্ট্রিবিউশন, এটা আমরা যারা রাজনীতিতে এসছি আমাদের কাছে একটা স্বপ্নের বিষয়। তিনি তার নির্বাচনী এলাকায় একটা সময় শেষের দিকে পেরেছেন কিনা জানি না, সমস্ত হাট বাজার খেয়াঘাটের ট্যাক্স নিজের পকেট থেকে দিয়ে দিতেন। সব ট্যাক্স ফ্রি ছিল তার এলাকাতে। এই কাজগুলো আমি স্বপ্নে দেখতাম, কিন্তু এতগুলো হাট বাজার আমি যখন গেলাম নিজে দেখলাম, আমি দেখলাম যে ও মাই গড, আমার এলাকাতে গলাচিপে 10 মিনিটে এতগুলো হাট আছে, এক একটা হাট 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা ডাক হয়। এই হাটগুলোর টাকা আমি যদি নিজের পকেট থেকে দিলে একটা খেয়াঘাটের ডাক হয়ে যায় 20 লাখ 25 লাখ টাকা, এ সম্ভব না। কিন্তু এই কাজগুলো তিনি করেছেন, সত্য মিথ্যা আমি জানি না, বাট আমরা শুনেছি। এমপি হওয়ার আগে শুনেছি এবং স্বপ্ন দেখতাম যে আমি যদি কখনো এমপি হই তাহলে আমি এই কাজগুলো করবো। এইরকম একজন জনপ্রিয় মানুষ, যিনি নিজে এমপি হয়েছেন 7-8 বার, তার স্ত্রী এমপি হয়েছে, নির্বাচিত এমপি তাসমিমা বেগম, সেই মানুষের পরাজয় ঘটেছে। তার একজন পিএ ছিলেন, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, নাম যেন মহারাজা না কি। এই যে সর্বশেষ নির্বাচন হলো, সেই নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুর সেই পিএস বা পিএ এপিএ মহারাজা, সে এমপি হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে এই লোকটা এই শোনার পর অনেকটা পাগল হয়ে, মানে অন্য মানুষ তো পাগল হয়ে যেত। এইরকম যে মানে যখন একটা ঘটনা ঘটে নিয়তি, আপনি যাকে তাচ্ছিল্য করবেন, যাকে আপনি কাউন্ট করবেন না, তার দ্বারাই আপনার সবচেয়ে বড় অপমানটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের জন্য সবচেয়ে অস্বস্তিকর, সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হবে যদি জামাত এখানে রাষ্ট্র ক্ষমতা দখল করে। এখন তো দখল করেই আছে। আগামীতে যদি নির্বাচনের মাধ্যমে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামাত রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, দ্বিতীয়ত জামাত যদি প্রধান রাজনৈতিক বিরোধী দল হয়ে যায় পার্লামেন্টে এবং বেশ কিছু ভালো আসন পেয়ে, জামাতকে তো ধরে নেওয়া হয় 30-35টা আসনের বেশি পাবে না, কিন্তু দেখা গেল তারা 100 আসন পেয়ে গেছে। বিশ্বাস করেন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে, তারেক রহমান সাহেবের ঘুম হারাম হয়ে যাবে। তো কাজী এই মুহূর্তে বাকি যে সময়গুলো আছে সেটা হলো তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ডে, চিন্তা চেতনায় ম্যাজিক্যাল কিছু দেখাতে হবে, জাদুকরী কিছু দেখাতে হবে, যাতে করে ভোট কেন্দ্রে ভোটার আসে, ভোট প্রশ্নবিদ্ধ না হয় এবং তিনি তার দলকে নিয়ে যে বিজয়, সেই বিজয়ের পথে সম্মানজনক একটি সংখ্যাধিক্য রাখতে পারেন। দলের অভ্যন্তরীণ যে মারামারি হানাহানি কাটাকাটি আছে, এটা যতটা সম্ভব তিনি কমিয়ে রাখতে পারেন, যেন তার দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপি ছেড়ে জামাতে না যায়। এই কাজগুলো যদি তিনি করতে পারেন, হয়তো তার যে রাজনৈতিক যে জীবন সেটি অপ্রত্যাশিত এবং যাকে বলা হয় জাদুকরী একটা সফলতার মুখ দেখবে। অন্যথায় তার যে দুর্ভোগ দুর্দশা এবং তার যে কষ্ট, তার যে বেদনা, এটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে। আসমানের মালিক আল্লাহ, তিনি ভবিষ্যৎ জানেন। যেটি ভালো হয় আমাদের সকলের জন্য, সেটিই যেন আমাদের জাতীয়